আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল দর্শক, শরতের এই শুভ্র সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টিভির স্টুডিও থেকে। আমি ডাক্তার অর্থি জোকরিভ। দেখছেন এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য। সপ্তাহের একটি দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়ে থাকি স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য এবং পরামর্শ দেবার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আলোচনা করব মেনোপজ নিয়ে। বয়স 50 ঊর্ধ্ব সকল নারীদের জীবনে মেনোপজ খুব স্বাভাবিক একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে কী কারণে এটি আলোচনা করা এতটা জরুরি? এটি হলে একজন নারী কী কী ধরনের শারীরিক কিংবা মানসিক জটিলতার সম্মুখীন হতে পারেন এবং এ ধরনের জটিলতা রোধে বা আমাদের করণীয় কী? দর্শক, আজ কথা বলবো এই সকল বিষয়গুলো নিয়েই এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কারা আছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার গুলশান আরা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্ত্রী ও প্রসূতি বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, সেক্রেটারি জেনারেল ওজিএসপি। এবং আমাদের সাথে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সুমাইয়া বাড়ি সুমি, সহযোগী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি বিভাগ, এনাম মেডিকেল কলেজ, হাসপাতাল। ম্যাম, আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং একুশে টিভিকেও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছি, মেনোপজ। নারীর জীবনের খুব চলমান একটি সাধারণ প্রক্রিয়া। শুরুতেই আমি আসতে চাই ডাক্তার গুলশান আরা ম্যামের কাছে। ম্যাম, মেনোপজ বলতে আমরা কি বুঝি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মেনোপজের সময়সীমা বা বয়স সীমা কত? ধন্যবাদ ডক্টর অর্থি তোমাকে। হ্যাঁ, মেনোপজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মেনোপজ বলতে আমরা বুঝি যখন ডিম্বাশয়ের যে কার্যকারিতা, যে হরমোন নিঃসৃত হওয়া, সেই হরমোন নিঃসৃত হওয়াটা যখন আস্তে আস্তে কমে যেয়ে এমন একটা পর্যায়ে যায় যেটা আর মাসিক চক্র করতে পারে না। সেই মাসিক চক্র যদি 12 মাস বন্ধ থাকে তাহলে আমরা তাকে, মানে যেটা স্বাভাবিক, তাকে আমরা মেনোপজ ধরে নেই। মেনোপজ, তো এই মেনোপজ আমাদের দেশে মানে গড়ে 51 বছর বয়সে নারীদের হয়ে থাকে। তবে এটা সব সময়ই এটা ফিক্সড না, এটা সবার জন্য একই সময়ে হয় না। এটা 40 বছর বয়সের আগেও হতে পারে এবং 40 থেকে 50-এর মধ্যে যে কোনো সময় হতে পারে। মানে এটা আসলে সব সময় ফিক্সড থাকে না। তো সাধারণত এই সময়ে স্বাভাবিকভাবে যেটা মেনোপজ হয় সেইটা। তাছাড়াও মেনোপজ অনেক সময় চিকিৎসা নিতে যে হতে পারে, সেটাকে ধরে আমরা সার্জিক্যাল মেনোপজ বলি। যখন জরায়ু অপসারণ করা হয় কোনো অপারেশনের মাধ্যমে, তখন যেটা মাসিক বন্ধ হয়ে যায় সেই রকম একটি মেনোপজ হতে পারে। আরো মেনোপজ হতে পারে যদি চিকিৎসা নিতে যায়, যেরকম ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো যদি নিতে যায় তখনও দেখা যায় যে ওভারিটার কার্যকারিতাটা হারায়ে এই মেনোপজ তৈরি করে। তো এরকম স্বাভাবিক হতে পারে এবং সার্জিক্যাল হতে পারে এবং চিকিৎসা নিতে যেও এরকম মাসিক বন্ধ হতে পারে। এই সময়টাকেই আমরা মেনোপজ বলি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি চলে আসবো সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। ম্যাম, জীবনের একটি দীর্ঘ সময় অতিক্রম করার পর একজন নারী মেনোপজ বা দীর্ঘ সময় মাসিক বন্ধ থাকাকে আমরা মেনোপজ বলছি। তো মেনোপজ তো একজন নারীর জীবনে নানা ধরনের লক্ষণ বা উপসর্গ নিয়ে হাজির হতে পারে। তো এই সময়টিতে একজন নারী সাধারণত কি কি ধরনের জটিলতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকে? অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্থি আপনাকে। আসলে আমার শ্রদ্ধেয় ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে এই মেনোপজ জিনিসটা কি। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে সাধারণত পেরিমেনোপজ বা মেনোপজ অবস্থায় মহিলারা যেসব সমস্যা নিয়ে আসে তার মধ্যে কিছু শারীরিক, কিছু মানসিক এবং কিছু সাইকোসোশ্যাল প্রবলেম নিয়েও আসে। তার মধ্যে আমি যদি শারীরিক সমস্যাগুলো বলতে চাই, তার প্রথমেই মহিলাটা বলছে যে তার মাসিকটা হচ্ছে না, তার চেয়ে বড় সমস্যা তার খুব হট ফ্ল্যাশ হচ্ছে। সে কিন্তু মাসিক বন্ধ হওয়ার জন্য হয়তো না আসলো আমাদের কাছে, কিন্তু হট ফ্ল্যাশটা এতই তীব্র হতে পারে তার হঠাৎ করে অত্যন্ত গরম লাগে এবং তার পুরো ঘাম দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভিজে উঠে, সে অত্যন্ত বুক ধড়ফড় করে উঠে। এই যে একটা অ্যাটাক হয় মেনোপজাল ওমেনদের, এই অ্যাটাকটা কিন্তু তার জন্য খুবই একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে আতঙ্কিত হয়ে যায়, এটা আমার কি হলো। তারপর তার ঘুম হচ্ছে না, তার ওজন বেড়ে যাচ্ছে,
তার কিছু জেনিটোরিয়ারি প্রবলেম তৈরি হতে পারে, তার মধ্যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে অথবা প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, তার মাসিকের রাস্তায়ও সে খেয়াল করছে যে খুব ড্রাই হয়ে থাকছে, যেটার জন্য তার স্বামী স্ত্রী মেলামেশায় কষ্ট হচ্ছে, এরকম কিছু শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। সাথে সে তার মানসিক কিছু সমস্যার কথা আমাদের কাছে শেয়ার করে। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সে হয়তো বলছে যে আমার এখন একটুতেই মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, আমি একটুতেই ছেলে মেয়ে বা আমার স্বামীর উপর রাগ করছি, অল্পতেই রেগে গিয়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, ঝগড়াঝাটি করছি, যেটা আগে আমার স্বভাবে ছিল না, কিন্তু আমি এখন এটা কন্ট্রোলও করতে পারছি না। হ্যাঁ, তো এই যে ইরিটেশন হওয়া, এইটা খুব হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ফরগেটফুলনেস, সে ভুলে যাচ্ছে, তার বাসার চাবিটা কোথায় রাখলো ভুলে যাচ্ছে, 6 তলা থেকে নিচে নামলো, তার মনে হচ্ছে না আমি তো গেটটা খুলে রেখে চলে এসেছি, আবার সে 6 তলায় উঠে চেক করছে। তো এরকম কিছু মেন্টাল প্রবলেম, যেটা তার একটুতেই এই মুড ভালো, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, তার মুড সুইং করছে, হ্যাঁ মুড সুইং করছে, হঠাৎ খুব দুঃখিত বোধ করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর সাইকোসোশ্যাল যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক মহিলাই জানে না যে তার মেনোপজটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটার এই টাইমটাও কিন্তু সে তার লাইফটাকে খুব সুন্দর করে এনজয় করতে পারে। সে ভেবে নেয় যে তার জীবনের আসল সময়টাই শেষ হয়ে গিয়েছে, কাজে এখন পরিবার সমাজ কোনোখানেই সে ওভাবে সাদরে মানে অ্যাকসেপ্টেড হবে না, এরকম একটা তার মনের মধ্যে সেই কমপ্লিকেশন গুলো তৈরি করে ফেলে। সেটা থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে সে অনেক সময় বলে আর আমাকে এখন পরিবারের কেউ সহ্য করতে পারছে না, আসলে ব্যাপারটা আগের মতো বিষয়টা তেমন না, কিন্তু মানসিকভাবে তিনি এই ধরনের সমস্যাগুলো নিয়ে একটু বেশি আতঙ্কিত। ম্যাম, আসবো আপনার কাছে, একটু চলে যেতে চাই গুলশানা ম্যামের কাছে। ম্যাম, আমরা যেমনটি শুনছিলাম যে মেনোপজের কারণে নানা ধরনের উপসর্গের মধ্য দিয়ে যেতে হয় একজন নারীর, তো কারো ক্ষেত্রে উপসর্গের পরিমাণ কম এবং কারো ক্ষেত্রে বেশি। আমি যদি একটু স্পেসিফিক ভাবে আপনার কাছে জানতে চাই যে কোন কোন ধরনের নারীরা আসলে মেনোপজ জনিত এই প্রকোপগুলোতে বেশি পড়েন, মানে এই প্রকোপগুলো কাদের ক্ষেত্রে বেশি থাকে? আমি এখানে উল্লেখ করতে চাই যে আসলে মেনোপজ হচ্ছে খুবই স্বাভাবিক একটা, মানে স্বাভাবিক একটি বিষয় একজন নারীর জীবনে। যে নারীদের এখন যে গড়ায়ু বেড়েছে, যে যদি আমাদের দেশে পুরুষের চাইতেও গড়ায়ু নারীদের বেড়েছে যে 72 থেকে 75, তাহলে একজন নারীর যদি 50 অথবা 51 বছর বয়সে মেনোপজ হয়, তাহলে অনেকটা সময় কিন্তু তাকে এই মেনোপজ নিয়েই থাকতে হচ্ছে, অনেক বড় একটা অংশ। তো এইটা কিন্তু বেশিরভাগ দেখা যায় খাপ খাইয়ে নিতে পারে না, তেমন কোনো সমস্যা হয় না। এবং এটা আরো বেশি খাপ খাইয়ে নিতে পারে যদি একজন নারী এটা সম্বন্ধে সচেতন থাকে যে তার এরকম মাসিকটা একসময় বন্ধ হয়ে যাবে, তার ডিম্বাশয়টা তার নির্দিষ্ট কর্মটা একসময় করতে পারবে না, আস্তে আস্তে না করতে পেরে সে কর্মগুলা তার বন্ধ হয়ে যাবে, এবং কিছু কিছু সামান্য সমস্যা হতে পারে। এই সম্বন্ধে যদি কোনো নারী সচেতন থাকেন, তাহলে কিন্তু দেখা যায় উনি ভালো এটাকে খাপ খাইয়ে নিতে পারেন। তারপরেও দেখা যায় যে কিছু কিছু সমস্যা, যদি সার্জিক্যাল মেনোপজ হয়, যেটা আমি আগেই বলেছি যে অপারেশনের জন্য, এইখানে এই সিমটম গুলো কিন্তু বেশি হয় এবং হঠাৎ করে হয়, বেশি হয় এবং হঠাৎ করে হয়, এবং এটা স্থায়িত্ব বেড়ে যেতে পারে। মানে এভারেজ যে 5 থেকে 10 বছর এটা থাকে, তাতে দেখা যায় যে সার্জিক্যাল মেনোপজ এটা মানে 10 বছরের মতো থাকতে পারে। তো এরকম ঝুঁকি আছে যাদের, মানে রিস্ক ফ্যাক্টর যাদের আছে, তাদের এই মানে হট ফ্লাশ যে উপসর্গটা, এটা একটু বেশি হতে পারে। তাছাড়া ম্যাক্সিমাম কিন্তু মানে 80% দেখা যায় যে খুব সামান্য হয়, এবং এই সামান্যটা সহজেই খাপ খাইয়ে নিতে পারে একজন নারী, এটা যদি উনি সচেতন থাকে ব্যাপারে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসবো সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। ম্যাম, যেমনটি আমরা বলছিলাম যে মানসিক ভাবেও নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকেন এই সময়টিতে নারীরা। তো অনেকেই ধরে নেন যে তার পারিবারিক জীবন এখানেই শেষ, অনেকে নানা হীনমন্যতায় ভোগেন, কিংবা চাপা আতঙ্ক কিংবা দুশ্চিন্তা। এই যে জটিলতাগুলো, মানসিকভাবে তারা নানা জটিলতার মধ্য দিয়ে যান, এই সময়টিতে আপনাদের পরামর্শ কি থাকে? অসংখ্য ধন্যবাদ ডক্টর অদ্রি। আসলে আমরা এতক্ষণ ম্যাডামের কথা যে শুনছিলাম, এই যে ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে বারবার মানে ইম্পর্টেন্স দিচ্ছেন যে মানসিকভাবে জিনিসটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নেওয়া।
এটাই সে মেনে নিতে পারছে না। এখন দেখা যাচ্ছে যে এই বয়সে তার মানসিক সমস্যা কিন্তু কিছু হবে। কেন হবে? যেহেতু ইস্ট্রোজেন, যেটা আমাদের ব্রেইনের এই সব নার্ভগুলোকে কন্ট্রোল করে, যেটাতে আমরা খুব কাম কোয়াইট থাকি, আমরা সবকিছু হ্যাপিনেস সবকিছু ফিলিংস একটা ওয়েল বিং, হ্যাঁ এই হরমোনের কারণে ল্যাকিংস এর কারণে এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায়। তাহলে এটা তো হবেই কিছুটা। তাহলে সেটা থেকে তাহলে কি করতে হবে, যেগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলো তো এড়িয়ে চললো, কিন্তু তারপরও যেটুকু হবে এটুকুকে কিভাবে সে মেন্টালি অ্যাকসেপ্ট করে নিবে। এক্ষেত্রে এই মেন্টাল যে প্রবলেমগুলো হচ্ছে মেনোপজ বা পেরিমেনোপোজাল এজের ওমেনদের, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপার হচ্ছে। একটা হচ্ছে যে তাকে কিন্তু ডায়েট অ্যান্ড এক্সারসাইজের উপর খুবই গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে কিছু কিছু ডায়েট আছে যেগুলো এইগুলোকে আরো এক্সাইট করবে, যেমন অ্যালকোহল, টি, কফি, হ্যাঁ এই খাবারগুলো কিন্তু, এবং ফ্যাট জাতীয় খাবার, এইগুলো খাবার কিন্তু তার এই উত্তেজনা, এই মেন্টাল এক্সপ্রেশনটাকে, এই টেবিলটাকে আরো বাড়িয়ে দেবে। হ্যাঁ, কাজে সে যদি তার খাবারে হাই প্রোটিন থাকবে, ফ্যাট ফাইবার বেশি থাকবে, লো ফ্যাট থাকবে, এই খাবারগুলো খায়, এবং আমরা আমাদের দেশে যে ভেজিটেবলগুলো আছে যেমন বাঁধাকপি, ব্রকোলি, পালং শাক, হ্যাঁ এই খাবারগুলো কিন্তু খাবার খাওয়া জরুরি। হ্যাঁ এক্স্যাক্টলি, খুবই জরুরি হবে। এগুলো থেকে একদমই বিরত থাকা, এবং সে অবশ্যই তার ভাত, আলু, মিষ্টিজাত খাবারগুলো কমিয়ে দিবে। এগুলো অনেক রোগীকে এটা বুদ্ধি দিলে ম্যাডাম খুব সুন্দর করে বলছিলেন যে ওজনটা বেড়ে আসে। তাহলে ওজনটা বেড়ে আসলে আমরা যখনই বলি যে মা আপনি একটু খাবারটা কমিয়ে দেন, বলছে যে না না আমি তো ভাত না খেলে আমার অজ্ঞান হয়ে যাব, মনে হয় প্রেশার লো হয়ে যায়। ব্যাপারটা তা না, সবই অভ্যাসের ব্যাপার। সে যখন অভ্যাস করতে শুরু করবে তখন কিন্তু তার এটা প্রবলেম হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের দেশে এই মেনোপোজাল এজে দেখা যায় যে মারা ডিম খাওয়া ছেড়ে দেয়, দুধ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু এ সময় কিন্তু এই ডিম আর দুধের অনেক রোল আছে। যেটা ডিমের কুসুমে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা এই মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হেল্প করবে। এবং দুধ তো উনি প্রতিদিনই খাবেন। আমরা অনেকে ধরে থাকেন হয়তো ডিম খাওয়ার কারণে তারা মুটিয়ে যায় কিনা, ওজন বেড়ে যায় কিনা, মুটিয়ে যায় কিনা, অথবা এটার কারণে তো প্রেসার বেড়ে যায় তারা বলে, হ্যাঁ যে না ডিম দুধ খাবো কি করে, আমার তো প্রেসার আছে, ডায়াবেটিস আছে। আসলে ডিম দুধে কিন্তু তার প্রেসার ডায়াবেটিস বাড়ছে না এবং বাড়ছে মোটা হওয়ার কারণ নয় ডিম। এক্স্যাক্টলি। তাহলে এইটা তাদেরকে কিন্তু আশ্বস্ত করতে হবে, বরং এই বয়সে কিন্তু ডিম দুধের আরো বেশি দরকার। কারণ কি, হ্যাঁ দেখা যাচ্ছে ক্যালসিয়াম না থাকলে কিন্তু তার আস্তে আস্তে বোনসের প্রবলেমও হবে, বেশি বনি পেইন হবে, সেটাও যুক্ত। তাহলে এই মেন্টাল হেলথটাকে অ্যাড্রেস করে আমরা এক হচ্ছে খাওয়ার অভ্যাস, দ্বিতীয়ত হচ্ছে উনি আগে যদি এক্সারসাইজ নাও করে থাকে তাকে এখন নতুন করে হলো এক্সারসাইজ শুরু করতে হবে। যেমন নর্মাল হাঁটা, হাঁটতে পারে, দৌড়াতে পারে, সুইমিং করতে পারে, সাইক্লিং করতে পারে। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্নজন বিভিন্ন পরিবেশে আছে, সে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে যদি সেটা তৈরি করে। যেমন আমি প্রতিদিন সকালে আমার বাসা থেকে বের হলে আমি একদল মেনোপোজাল লেডিকে দেখি, তারা প্রতিদিন একসাথে হাঁটতে যায়, হ্যাঁ, এবং তারা কিন্তু খুবই এনজয় করে, মনে হয় যে এই হাঁটাটাকে, তো এটা কিন্তু তাদের জন্য খুব দরকার। আচ্ছা, এরপর হচ্ছে যোগা। যোগার কিন্তু অনেক ভালো রোল আছে, হ্যাঁ কিছু যোগার কিছু পজিশনে যোগা করলে দেখা যায় যে এটা মেন্টাল রিলিফ করতে হেল্প করে মেনোপোজাল লেডিদেরকে, এবং এটা কিন্তু রিসার্চ বেস। কাজে সেটার দিকেও কিন্তু আমাদের দেশের মহিলারা একটু সচেতন হতে পারে, তাহলে এই খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এবং যোগা, মেডিটেশন এগুলো খুব ভালো। এই কয়েকটি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে তাদের করা উচিত এবং দেখা উচিত। হ্যাঁ, মেন্টাল হেলথটাকে অনেক ভালো রাখবে। এছাড়া কি ধরনের কাউন্সেলিং করা জরুরি পারিবারিকভাবে আরো শুনবো বিস্তারিত। ম্যাম, বিরতির আগে আমরা শুনছিলাম যে মানসিকভাবে একজন নারী নানা ধরনের জটিলতার সম্মুখীন হলে আপনাদের পরামর্শ কি থাকে, তো পারিবারিক সূত্রে একজন নারীর এই ধরনের কাউন্সেলিং করাটা কতটুকু জরুরি? অসংখ্য ধন্যবাদ ডক্টর অদ্রি আপনাকে, বিকজ খুব সুন্দর একটা জায়গায় আপনি টাচ করেছেন। কারণ আসলে এই প্রত্যেকটা মেনোপোজাল লেডি আমাদের যাদেরই পরিবারে আছে, তারা যদি একটু চিন্তা করে দেখে যে মেনোপোজে যাওয়া মাত্র কিন্তু সে ভাবছে যে তার হয়তো যে প্রয়োজনীয়তাটা ফুরিয়ে গেছে, হ্যাঁ তার নানাভাবে হীনমন্যতার শিকার হয়ে থাকে কিংবা চাপা দুশ্চিন্তা, আতঙ্ক কাজ করে, এবং সে অনেক সময় এটা চিন্তা করে যে তার এমনিতেই কোনো কিছুতে কনফিডেন্ট ফিল করে না, তার ভুলে যাচ্ছে, এগুলোর জন্য সে মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম ফেস করছে। তার মধ্যে তারা যদি তাকে একটু সাপোর্ট না দেয়, একটু সময় না দেয়, ইভেন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে তার কথাবার্তাও খুব গুরুত্ব সহকারে শুনছে না, এটা কিন্তু তার
এই মেনোপজাল সিমটমটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, তার কথা শুনতে হবে, তাকে একটু সময় দিতে হবে, এবং তাকেও কিন্তু তাদেরকে ওই সময়ও কিন্তু মেনোপজাল এজে অনেক মহিলাই কিন্তু তাদের কিছু ক্রিয়েটিভিটি করতে পারে। যেমন সে একটা বাগান করতে পারে, সে একটা বুটিকের কাজ শুরু করতে পারে। তো সে কিন্তু ওগুলো যদি করতে চায়, পারিবারিকভাবে তাকে সাপোর্ট দেওয়া জরুরি, তাকে সাপোর্ট দিতে হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার সিমটমের সাথে সাথে সে তার পরিবার, তার সমাজ এবং তার নিজের জন্য খুব ভালো কিছু করতে পারে। এবং এক্ষেত্রে যেমন ভূমিকা রয়েছে সমাজের, একইভাবে একটি পরিবারেরও ভূমিকা রয়েছে। চলে আসবো গুলশানের ম্যামের কাছে। ম্যাম, আমরা যেমনটি কথা বলছিলাম যে একজন নারী মানসিক, শারীরিক এবং সবভাবে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। নানা ধরনের উপসর্গের মাঝে অন্যতম একটি উপসর্গ জেনিটো ইউরিনারি যে সমস্যাগুলো, যেমন একজন নারী কমপ্লেন করছে যে তিনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না। এই সমস্যাটি আসলে কি কারণে হচ্ছে অনেকে বুঝে উঠতে পারেন না, যে এই সমস্যাটির কারণে তাকে কোনো চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিনা, বা মেনোপজের কারণে কি এই ধরনের জটিলতা হচ্ছে কিনা। তো এটি রোধে আসলে করণীয় কি? ধন্যবাদ তোমাকে। নারীর আসলে প্রজনন গ্রন্থিগুলো, প্রজননের সিস্টেম পুরাটাই কিন্তু মানে যে হরমোন যেটা আমরা বললাম ইস্ট্রোজেন, যেটা হচ্ছে মেইনলি আসে হচ্ছে ডিম্বাশয় থেকে, এর উপরে ডিপেন্ডেন্ট। তো মেনোপজে যখন এই হরমোনটি একেবারেই কমে যায়, তখন এই যে ডিপেন্ডেন্সিটা যেহেতু থাকে না, তখন এইখানে যে কলাগুলো থাকে মানে টিস্যু থাকে, এবং এগুলোর হচ্ছে পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যদি আমরা যোনি পথটা বলি, যে এখানে এই ড্রাই হয়ে যায়, এইখানকার যে ইপিথেলিয়াম বলে সেটাগুলো শিং করে যায়, শিং করে এটা কুঁচকে যায়। কুঁচকে যাওয়ার জন্য এটার পিএইচ আছে, পিএইচটাও হচ্ছে চেঞ্জ হয়ে যায়, সেজন্য খুব হচ্ছে শুকনা লাগে, তারপরে হচ্ছে জলে, তারপরে ইরিটেশন হয়। এগুলো তার সাথে যে সিমটমটা তুমি বললে যে এটা প্রস্রাব ধরে রাখতে পারে না, মানে একটু হাঁচি কাশি দিলে দেখা যায় যে প্রস্রাবটা তার মানে এটা লিক করে যাচ্ছে, সে ধরে রাখতে পারছে না। আর একটা আছে যেহেতু বারবার ইনফেকশন হয়, সেজন্য মানে যদি প্রস্রাব, যখন প্রস্রাবের বেগ আসে তখন দেখা যায় যে নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই তার হচ্ছে কাপড়টা নষ্ট হয়ে যায়, মানে প্রস্রাব ধরে রাখতে পারে না, লিক করে। তাই এটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স বলে। তো এইরকম হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স, এবং দুটোই হচ্ছে এই বয়সে কিন্তু থাকতে পারে। তার সাথে এই যে চেঞ্জ গুলো হয় সেইগুলো আবার এক্সটার্নাল যেটা জেনিটালিয়া থাকে সেটাতেও কিন্তু অনেক রকমের চেঞ্জ হয়, এবং ওই চেঞ্জ গুলো সবগুলোই ওই ইরিটেশন, তারপরে ড্রাইনেস, তারপরে হচ্ছে সেক্সুয়াল যে আর্জটা সেটাকে কমায় দেয়, যেহেতু পেইনফুল হয়, এটা লুব্রিকেশন থাকে না, সেজন্য প্রস্রাবের আরো হতে পারে যে মানে বারবার তাকে প্রস্রাব করতে যেতে হবে, এরকমও হয়। তারপরে প্রস্রাবের জ্বালা পোড়া এটাও হয়, যেহেতু বারবার ইউরিনে ইনফেকশন হয়, সেজন্য হচ্ছে এটাকে এগুলো হতে পারে। এগুলোকে একসঙ্গে বলে অ্যাট্রোফি হয়ে যাওয়া, মানে মানে এটা হচ্ছে মানে ছোট হয়ে যাওয়া, তার নির্দিষ্ট যেটা থাকে সেটা অ্যাট্রোফি হয়ে যায়। আবার হচ্ছে ভেজাইনাইটিস বলে, যে ভেজাইনাইটিস হয়, এরকম সিমটম গুলো হচ্ছে তাতে দেখা যায়। যদি সিমটম গুলো খুব বেশি ধরনের হয় তাহলে আমরা এটাকে হচ্ছে ওই ইস্ট্রোজেন হরমোন দিয়েই এটাকে ট্রিটমেন্ট দিতে হয়। তো ইস্ট্রোজেন হরমোন কিন্তু বিভিন্ন ভাবে দেয়া যায়, বিভিন্ন রকম এটার প্রস্তুতি আছে, সেটাকে সেইভাবে দেওয়া যায়। মানে ভেজাইনাতে এটা দেয়া যায়, ভেজাইনাল ক্রিম আছে, ভেজাইনাল রিং আছে, এরকম। আবার ট্যাবলেট আছে, সেগুলো ফর্মে দেয়া হয়। এই যে ভেজাইনাতে যেটা ক্রিম দেওয়া হয়, এই ক্রিমও কিন্তু সামান্য পরিমাণে হচ্ছে অ্যাবজর্ব হতে পারে, সেজন্য ক্রিম দেওয়ার সময়ও মানে তার চিন্তা করতে হবে যে আসলে তার কোনো সমস্যা আছে, গুরুত্বের সাথে দেখা উচিত। ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আসতে চাই ডাক্তার সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। ম্যামের কাছে আমরা অনেক কিছু শুনছিলাম, জেনিটো ইউরিনারি কি কি ধরনের সিমটম হতে পারে এবং সেগুলো রোধে করণীয় কি। হাড় ক্ষয় হয়ে যাওয়া নারীদের এই মেনোপজ মায়েদের ক্ষেত্রে খুব কমন একটি জটিলতা। সাধারণত এই ধরনের জটিলতায় আপনারা কি করে থাকেন, কোন ধরনের পরামর্শ দেন, বা এই ধরনের জটিলতা রোধে তাদের করণীয় কি?
অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্থী আপনাকে। আসলে এই হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস যেটা, এটা মেনোপোজাল এজের আমরা বলি যে এটা একটা এপিডেমিক, সাইলেন্ট এপিডেমিক, মানে এটা হবে, এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের সবাইকে। যেহেতু এস্ট্রোজেনটা কমে যাচ্ছে শরীরে, সেটার জন্যই আমাদের মেনোপোজে হাড় ক্ষয়ে যাবে। স্বভাবত আমাদের যেটা হয় ইয়াং এজে, আমাদের কিছু বোন তৈরি হয়, কিছু বোন ওয়াশ আউট হয়ে যায়, আবার নতুন করে বোন তৈরি হয়, এভাবে এই প্রক্রিয়াটি চলতে থাকে। 3 ধরনের কোষ এরকম কাজগুলো করতে থাকে, আমাদের বোন তৈরির কাজগুলো করতে থাকে। কিন্তু যেহেতু এই মেনোপোজে এস্ট্রোজেনের অভাবে তখন এই সুন্দর রিদমিক কাজটা হচ্ছে না, সেক্ষেত্রে কি হচ্ছে তাহলে? সেক্ষেত্রে আসলে আমাদের বোনসের যে থিকনেস বা ডেনসিটি যেটা, সেটা কি হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। এবং যদি খুব বেশি এস্ট্রোজেনের ডিফিসিয়েন্সি হয় তখন দেখা যাচ্ছে তার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, সে বলছে যে আমি পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। ব্যাপারটা আসলে তা না, হয়তো তার হাড়টা ভেঙে গিয়েছিল দেখে সে পড়ে গিয়েছে, উল্টো ভাবে হয় কিন্তু ঘটনাগুলো, যেটা অনেক মহিলা বুঝতেও পারে না। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে আমরা জানি যে হাড় ক্ষয়ে যাবে, এই প্রিপারেশনটা কিন্তু তাকে মেনোপোজে গেলে নিলে হবে না, তাকে এই প্রিপারেশনটা একেবারে সে যখন 30-35 তখন থেকে তাকে নেওয়া শুরু করতে হবে। তাকে খুব ভালো করে বোনের যে রিজার্ভটা সেটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই রোলটা তাকে জানতে হবে এবং সেটাকে আগে থেকেই তার শরীরে সেই ডিফিসিয়েন্সিটা যেন না তৈরি হয় সেটার ব্যাপারে সচেতন হতে হবে। ন্যাচারালি যদি আপনি আপনার আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি রেগুলার একটু দুধ ডিম এগুলো একটু খান, তাহলে দেখা যাচ্ছে যে এই অস্টিওপোরোসিসের যে সমস্যাগুলো দূর করা যাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। চলে আসবো গুলশানা ম্যামের কাছে। ম্যাম, যারা মেনোপজ শুরু হতে যাচ্ছে, যাদের উপসর্গগুলো শুরু করেছে, তাদের অনেকেই আসলে বুঝে উঠতে পারেন না যে কতদিন ধরে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি চালিয়ে যাবেন বা এটির কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা। যেহেতু ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে বা সাময়িকভাবে মেনস্ট্রুয়েশন বন্ধ রয়েছে, তো এটি ভেবে অনেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন না। এটার কারণে নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। এটি আসলে কতদিন পর্যন্ত গ্রহণ করা জরুরি, একটু বিস্তারিত জানবো আপনার কাছে। ধন্যবাদ অর্থী। এটাকে এই সময়টাকে বলে পেরিমেনোপজ, মানে মেনোপজের মানে আশেপাশের সময় আর কি। মেনোপজ শুরু 8 থেকে 10 বছর আগে। তো আমরা যদি ধরি যে 50 বছর বয়সে মেনোপজ হয়, তাহলে পেরিমেনোপজটা হচ্ছে 40 বছর বয়স থেকে। অনেকের কিন্তু এর আগের থেকেও হতে পারে। তো এই সময়ে 35 বছর বয়স থেকে আসলে গর্ভধারণের মানে পার্সেন্টেজটা কমে যায়, কিন্তু এই সময়ে যে গর্ভধারণ হয় না তা না। তবে 50 বছর বয়সের পরে আমরা এইগুলো আর কন্টিনিউ করার প্রয়োজন হয় না। যে 50 বছর, যেহেতু আমাদের এভারেজ এজ হচ্ছে মানে 51 বছর, তো 50 বছর পরে দেখা যায় যেগুলাকে মানে পরামর্শ করেই হচ্ছে এগুলা বন্ধ করে দেয়া। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান পরামর্শের জন্য। চলে আসবো সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। মেনোপজ পরবর্তী সময়টিতে যেন একজন নারী নানা ধরনের জটিলতার সম্মুখীন না হয়ে থাকেন, এই কারণে তো তার আগে থেকে কিছু প্রিকশন গ্রহণ করা জরুরি। তো এই সময়টিতে আপনার একজন নারীর উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? কোন ধরনের জীবন ধারণ বা কোন ধরনের লাইফস্টাইল লিড করার পরামর্শ দেবেন? যেহেতু আমরা বলছি যে এটা জীবনের একটি নর্মাল অধ্যায়, তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে প্রিপারেশনটা নিতে হবে অনেক আগে থেকে। যেমন একটা মেয়ে প্রথম অবস্থায় সে অ্যাডোলেসেন্ট ফেজে থাকছে, তারপর সে তারুণ্যে আসছে, তারপর মেনোপজে যাচ্ছে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকেই খুব বাল্কি হচ্ছে, ওবেজ হচ্ছে, এবং সে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাপারটাকে একেবারে ইগনোর করে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে যে সে ওই ওবেসিটি নিয়ে তারুণ্যে তার তরুণ লাইফটাও লিড করলো, রিপ্রোডাক্টিভ লাইফটা, তারপরে আবার মেনোপজে আসলো। কিন্তু দেখা যাচ্ছে বাই দিস টাইম যখন সে 40 আপ হচ্ছে, তখন খুব তার আর্লিতে কি হচ্ছে ডায়াবেটিস, প্রেশার এগুলো তৈরি হয়ে যাচ্ছে। কারণ এক্সেস যে ফ্যাটটা থাকছে বডিতে, সেই ফ্যাটটার মধ্যে আমরা জানি যে আমাদের বডিতে 2 ধরনের ফ্যাট থাকে, একটা ভালো ফ্যাট, একটা খারাপ ফ্যাট। খারাপ ফ্যাটের মাত্রাটা যখন বেড়ে যাচ্ছে তখন তার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ প্রেশার বেড়ে যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে এই ক্ষেত্রে যে
এক্সেস অ্যান্ড্রোজেন আবার থাকছে যেটা, সেটাও আবার তাকে ডায়াবেটিসের মোটার কারণে এখান থেকেও আবার ডায়াবেটিসের হতে পারে। সাথে তো কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকেই, যাদের ফ্যামিলিতে বাবা মার প্রেশার ডায়াবেটিস আছে তারা কিন্তু খুব প্রন। এই দুটো ব্যাপার কেন বলছি, যে যদি এরা যারা ওবেস, প্রেশার, ডায়াবেটিস, তারা কিন্তু মেনোপজে গিয়ে তাদের সিমটমগুলো আরো বেশি বেশি করে কমপ্লেইনগুলো হচ্ছে, তারা আরো বেশি অস্থিরতায় ভুগছে। কিন্তু এই প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু তাহলে তাকে অনেক আগে থেকে প্রিপারেশনটা তৈরি করতে হবে যে সে যেন আইডিয়াল বডি ওয়েটে থাকে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ওই যে বলছি যে আমাদের দেশে কিন্তু অনেকেই কিন্তু কি হচ্ছে যে এক্সারসাইজ করেই না, একদমই করতে চায় না। এক্সারসাইজের কথা বললেই বলে যে এতদিন করিনি এখন আর শুরু করব, এটা কিন্তু কোনো ব্যাপারই না। তাদের সময়ই নেই, হ্যাঁ তাদের সময় নেই, তারা অন্যান্য কাজে অনেক বেশি। যেমন অনেকেই বলছে যে সকালবেলায় বাসা থেকে বের হয়ে যে অফিসে ঢুকি তারপর তো হয় না, সেক্ষেত্রে কিন্তু সে অফিসে যাওয়া আসার সময়টা, ওই সময়টাকে তার হাঁটার জন্য বেছে নিতে পারে, যে টাইমটাই সে তার এক্সারসাইজ একটা টাইম বের করে ফেললো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে লাইফস্টাইল মডিফিকেশন করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। গুলশারা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ ইটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য আজ এ পর্যন্তই। আশা করি এই পরামর্শগুলোর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে হীনমন্যতায় না ভুগে মেনোপজ পরবর্তী যে কোনো জটিলতায় অবহেলা না করে সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আপনাদের সকলের সচেতনতা এবং সুস্বাস্থ্য কামনায় আমি ডাক্তার অর্থি জোকরিভ আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।